আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব 50। অন্ধকার কোঠরির সামনে মেঝেতে বসে আছে মুস্কান। তার দৃষ্টি শেকলে বন্দি পুরুষটির দিকে। ধুলোবালি ওর গায়ে মাখছে, তবুও তার হুঁশ নেই। সে শায়েরের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। শায়েরের মুখটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ সে সব বলবে কিনা। মুস্কান নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি পরীকে খুব ভালোবাসতেন তাই না? সেই ভালোবাসার সাথে কি এমন হয়েছিল? আপনি কি খুনগুলো সত্যি করেছেন? একটা আওয়াজ যা আমার কানে সবসময় বাজে, একটা চেহারা যা আমার চোখে সবসময় ভাসে। একটা সময় ছিল যখন সেই মানুষটা আমার খুব কাছে ছিল, এখনো আছে। আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দয়া করে বলুন না অতীতের সেই ঘটনা। আমি আপনাদের ভালোবাসার সাক্ষী হিসেবে থাকতে চাই। আমি আপনাকে বলবো সব, কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে, কাউকে কোনোদিন সত্যিটা বলতে পারবেন না আপনি। শায়ের দৃষ্টি মেলে সামনের রং ওঠা কালচে দেয়ালের দিকে। যত যত্নহীন এই দেয়ালটা এরকম হয়েছে তা বেশ বুঝেছে সে। তার অতীতের মতো এই দেয়ালের অতীতও যে ভালো কাটেনি। সে তার রঙ্গহীন অতীতে ডুব দিল। বৈঠকে হন্তদন্ত হয়ে আসলো সিরাজ। আফতাবের জরুরি তলবে তার আসতে হলো। জমিদার বাড়িতে থাকাটা নিরাপদ মনে করে না সে। এখানে থাকলে নওশাদের মতো সেও গায়েব হয়ে যেতে পারে, কেননা এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি নওশাদের। প্রথমত সবাই ভেবেছিল পরীর ভয়ে সে জমিদার বাড়ি ত্যাগ করেছে, কিন্তু যখন সবাই জানতে পারে যে নওশাদ নিজ বাড়িতেও যায়নি, তখন সবার সন্দেহ বাড়ে। কাজটা কি পরী করেছে? তার যথাযথ কোনো প্রমাণ পায়নি কেউই। শায়ের যেহেতু রাতে পরীর সাথেই ছিল, সেহেতু পরীর দিকে আঙ্গুল তোলা অসম্ভব। শায়ের বাদে ওরা গুরুত্বপূর্ণ সভা বসিয়েছে। শায়েরকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনার করছে সবাই। সিরাজ গম্ভীর গলায় আফতাবকে বলে, এই মুহূর্তে শায়েরকে মারা কি ঠিক হবে? আমাদের মুখোশ খোলার হাতিয়ার কিন্তু একমাত্র শায়েরের কাছেই আছে। ও মরে গেলেও কিন্তু আমাদের জেলে যেতে হবে, সেই ব্যবস্থা কিন্তু শায়ের করিয়ে রেখেছে। আফতাব জবাব দিল না, বিধায় আখির বলে উঠল, পরেরটা পরে দেখা যাবে। শায়ের বেঁচে থাকলে আমরা পরীর হাতে মরব। ভাই, কথা বলেন আপনি। তা ঠিক, পরী এখন হিংস্র হয়ে উঠেছে, যাকে সামনে পাবে তাকেই থাবা মারবে। সিরাজ বলে উঠল, আর রূপালী? রূপালী আবার কি? সে পরীর মতো আমাদের মারতে আসবে না। মায়েদের সাথেও বেঁচে থাকুক, কিন্তু যেদিন দেখলো রূপালীও পরীর মতো, সেদিনও সেও শেষ হবে। ওরা মেয়ে হয়ে যদি বাপকে মারতে চায়, তাহলে আমিও ওদের অস্তিত্ব রাখবো না। জুনমানকে কি করবেন ভাই? ও থাকুক বাগান বাড়িতে, যেদিন ও পুরোপুরি সব কাজ শিখে যাবে তখন না হয় আসবে। তাহলে আজকে শায়েরকে বাগান বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় মেরে ফেললাম। সিরাজ, তুমি শায়েরকে নিয়ে আজ রাতেই বাগান বাড়িতে যাবে, তারপর আমরা যাব। সভা ওখানেই শেষ হলো। তবে শায়ের জানতেই পারল না যে ওর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। তবে সব কথার শেফালির কানে চলে গেছে। পরীর আদেশে শেফালি সর্বদা বৈঠকে নজর রাখে, তাই সে খবরটা পরিজানকে দিয়ে আসে। খারাপ স্বামীকে বাঁচানোর জন্য পরী মরিয়া হয়ে উঠল। শেফালি তা বুঝতে পেরে বলল, আপনি শায়ের ভাইয়ের অনেক ভালোবাসেন তাই না আপা? হ্যাঁ, খারাপ কাম করলেও কিন্তু আপনারে অনেক ভালোবাসে। হ্যার লাগেই আপনার এত টান। খুন করে সে পাপ করেছে শেফালি, কিন্তু এই পাপের ক্ষমা আল্লাহ করবেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেছেন, তুমি যদি বিচার করো তাহলে আল্লাহ তার বিচার করবে না। এই জন্য আমি তাকে শাস্তি দেব না। আমি চাই তার বিচার আল্লাহ করুক। আমি শুধু তাকে ভালোবাসবো, সেই ভালোবাসায় সে নিজেকে শুধরাবে। চলে যাওয়ার আগে পরী আবারও পিছনে ফিরে বলে, আজকেও তোকে সব কাজ করতে হবে, পারবি তো? শেফালি মাথা নাড়ালো। সে বুঝলো আজকে ভয়ানক কিছু হতে চলেছে। পরী শায়েরকে বাঁচানোর জন্য কিছু একটা তো করবেই, কিন্তু তারপর পরীর কি হবে তা ভেবে ভয় আছে শেফালি। পরী রূপালীর ঘরে গেল। পিকুলকে নিয়ে বসে আছে সে। কালম্বিমতো না করেই পরী বলে, সিরাজকে মারবে না আপা? আজকে সে সময় এসে গেছে। রূপালীর চেহারায় ভয় দেখতে পেল পরী। নওশাদকে মারার সময় ভয় পেয়েছিল, এখনো সেই ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি সে। পরী রূপালীর মনের রাগ জন্মানোর জন্য বলে, এত সহজে তাকে ছেড়ে দেবে, যে তোমাকে মিথ্যা ভালোবাসার জালে আটকিয়েছিল, যে তোমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল? ভাবতে পারো সেদিন আমি না থাকলে তোমার কি হতো?
কবিরকে তো আমি শেষ করিয়ে দিয়েছি, এখন সিরাজকে তুমি ছেড়ে দিবে? রূপালীর মনে পড়ে গেল জঘন্য অত্যের কথা। পরি না থাকলে সেদিন সুশীল তার ইজ্জত হয়রান করত, বেঁচে থাকতে পারতো না সে। আর সিরাজকে ধোকা দিয়েছে এই কথা মাথায় মাথায় আসতেই রাগে জ্বলে ওঠে সে। রক্ত টকবগিয়ে ফুটতে থাকে সারা শরীর। এত কিছুর পর সিরাজকে ছাড়া যাবে না, কিছুতেই না। পরীর দিকে তাকিয়ে সে ইশারা করলো। পরি মুচকি হেসে চলে গেল। সূর্য ডুবতেই সকল দিকে থেকে সবাই তৈরি হতে লাগলো। ওদিকে আফতাব, আখির আর সিরাজ পরিকল্পনা করছে, আর এইদিকে পরি শায়েরকে তলব করে এবং শায়ের সাথে সাথেই চলে আসে। তবে এবার পরির শায়েরকে সোনালির ঘরে নিয়ে যায়। শায়ের পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। পরি কাঠের চেয়ারে টেনে শায়েরকে বসতে বলে। বসলো শায়ের। এই ঘরেই নওশাদকে মেরেছি আমি। অবাক হলো না শায়ের? আপনি নওশাদকে মেরেছেন এটা আমি সেই রাতেই টের পেয়েছি। কিভাবে টের পেলেন? আমি তো সাবধানে ঠান্ডা মাথায় ওকে মারলাম। রক্তের গন্ধের সাথে যে আমি পরিচিত পরিচান। তাছাড়া সকালে শেফালি আর কুসুমকে উঠোন লেপতে দেখে আমার সন্দেহ সত্যি হয়। ওরা রক্তের দাগ ঢাকতে এটা করেছে। আপনি আমার চোখে কিছুই ফাঁকি দিতে পারবেন না। পরি হেসে শায়ের দিকে এগিয়ে গেল। হাতে একটা দড়ি নিয়ে শায়ের হাতে চেয়ারের সাথে বাঁধতে বাঁধতে বলতে লাগলো, প্রথমে এইভাবে নওশাদকে চেয়ারের সাথে বেঁধেছিলাম, তারপর ওর মুখের ভেতর গামছা ঢুকিয়েছিলাম যাতে ও শব্দ না করতে পারে, তারপর ওর দুটো আঙ্গুল কেটেছিলাম। তারপর কি করলেন? পরিবার শায়ের পা দুটো বাঁধতে লাগলো। তারপর ওর বুকে ছুরি চালিয়েছিলাম, তারপর উঠোনে কোণে জীবিত পুঁতে দিয়েছিলাম, আর তারপর আপনাকে অন্দরে ডেকেছি। আপনার বুদ্ধির তারিফ করতে হয়, তা এখন আমাকেও সেভাবে মারবেন নাকি? শায়েরের কথা শুনে হাসলো পরি। গামছাটা হাতে নিয়ে বলল, না, আপনি এখানে চুপ করে বসে থাকবেন, আর আমি বাগান বাড়িতে গিয়ে সিরাজকে মেরে চলে আসব। কথাটা শোনা মাত্র শায়েরের চেহারায় ভাবভঙ্গি বদলে গেল। সে বিনয়ের সুরে বলল, ওখানে যাবেন না পরিজান, আপনার বিপদ হবে। আমার হাত খুলে দিন, দয়া করে যাবেন না। পরি শায়েরকে আর কথা বলতে দিল না। গামছা দিয়ে ওর মুখ বেঁধে দিল। মাথা নেড়ে শায়ের পরীকে যেতে নিষেধ করে বারবার, কিন্তু পরি সেসবের পাত্তা না দিয়ে দরজা ছিটকিনি তুলে দিয়ে চলে গেল। শায়ের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শক্ত করেই বেঁধেছে পরি। মুখ বাঁধা থাকায় কাউকে ডাকতেও পারছে না। নিজ কক্ষে গিয়ে পূর্বের ন্যায় পোশাক পরে নিল পরি। মুখটাও কাপড় দিয়ে ঢেকে নিল। রূপালীও পরীর মতো পোশাকে নিজেকে তৈরি করেছে। পরি কুসুমের হাতে ওর তলোয়ার দিয়ে অন্দরে ঢোকার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। যদি কেউ জবরদস্তি করে ভেতরে আসতে চায় তাকে যেন আঘাত করে। কুসুম জানে সে এটা করতে পারবে না, তবুও সাহস করে দাঁড়িয়ে রইল। রীতিমতো কাঁপতে লাগলো সে। রূপালী আর পরি ছাদে চলে গেল। আম গাছ বেয়ে দুজনেই মাটিতে নামলো। বাড়ির পেছন দিক দিয়ে দুজনেই বেরিয়ে পড়লো বাগান বাড়ির উদ্দেশ্যে। বাগান বাড়িতে 4 জন রক্ষী আছে শুধু, আর সবগুলো জমিদার বাড়ির পাহারা দেয়। কারণটা অবশ্য পরি। কখন কি হয়ে যায় সেজন্য আফতাব এত পাহারার ব্যবস্থা করেছে। অন্ধকারের পথ ধরে জমিদার বাড়ির দিকে আসছে সিরাজ। পথে হুট করেই শেফালি এসে দাঁড়ালো। সিরাজ চমকে গেল শেফালিকে দেখে। সে বলে উঠল, তুই এত রাতে এখানে কি করস? একখান কথা আপনারে কইতে আসি। নওশাদ রে পরিয়াপায় খুন করছে, আমি নিজের চোখে দেখছি। এই কথা আগে বললি না কেন? আর এখানে এসেছিস কেন তুই? পরিয়াপার ডরে কই নাই। বড় কর্তা আপনারে বাগান বাড়ি যাইতে কইছে। শায়ের ভাইরে নিয়া হেরা বাগান বাড়িতে চইলা গেছে, তাই আমারে পাঠাইছে আপনারে খবর দিতে। আপনি অহনি যান। সিরাজ কিছুটা সন্দেহের দৃষ্টিতে শেফালির দিকে তাকাতেই সে বলে উঠল, আমি জানি না আপনারে কেন যাইতে কইছে, আমি গেলাম। দ্রুতপদে শেফালি প্রস্থান করলো। সিরাজ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল, ওর আসতে দেরি বিধায় হয়তো শায়েরকে নিয়ে ওরা চলে গেছে। তাই সিরাজ বাগানবাড়ির পথ ধরে। কিন্তু আফতাব আর আখির যে এখনও সিরাজের অপেক্ষা করছে তা সিরাজ জানতেই পারল না। বাগানবাড়ির বাইরে দুজন পাহারা দিচ্ছে। এমন সময় দূরের ঝোপের ভেতর থেকে শব্দ ভেসে আসে, কিন্তু কি হচ্ছে তা দেখার জন্য একজন সেখানে যায়। সাথে সাথেই তাকে টেনে ভেতরে নিয়ে গেল পরি আর রূপালী। মাথার আঘাত করে জ্ঞানহীন করে দেয় এবং দড়ি দিয়ে বেঁধে দেয়। দ্বিতীয় জন প্রথম জনের খোঁজে যেতে তাকেও একই অবস্থা করে ফেলে রাখে।
তারপর দুজনে একসাথে বাড়ির ভেতরে ঢুকে পুলিশ সাবধানে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে সেই ঘরটাতে যায় যেখানে পরীকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে পরী অবাক হয়, কেননা সেখানে জুনমান বসা, মাথা নিচু করে জুনমান বসে আছে। একজন রক্ষী ওকে খাওয়ার জন্য বলছে, কিন্তু সে খাচ্ছে না, কাছে আর বলছে সে মায়ের কাছে যাবে। বছর 13 ছেলেটার আর কি বুঝবে। পরী আর রাগ ধরে রাখতেই পারে না, হনহন করে ভেতরে ঢুকে পড়ল। পরীকে দেখে চমকে গেল লোকটা, তবে চিনতে পারে না। তবে জুনমান ঠিকই চিনে ফেলে পরীকে। সে বলে উঠল, পরী আপা, আমার এইখান থেকে নিয়ে যাও, আমি থাকবো না। লাঠি নিয়ে তেড়ে এলো লোকটার পরী নাম শুনে, কিন্তু পরী কায়দা করে তার লাঠি কেড়ে নিল এবং তাকে আঘাত করে বসে। কিন্তু পর মুহূর্তেই পেছন থেকে কেউ পরীকে লাঠি দ্বারা আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকিয়ে দেখে রক্ষী এসে পড়েছে। সে আবার পরীকে মারতে যাওয়ার আগেই তার রক্ত ছিটকে এসে পরীর মুখে পড়ে, কারণ রূপালী তাকে আঘাত করে বসেছে। বড় একটা ছুরি লোকটার পিঠে গেঁথে দিয়েছে। লোকটার সাথেই মাটিতে পড়ে ছটফট করতে থাকে। অন্যজন ভয়ে গুটিয়ে যায়। বুদ্ধি করে ওরা 4 জনকে কাবু করে ফেলেছে। এখন শুধু সিরাজের আসার পালা।